আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কি কথা শুনতে পাচ্ছে আমার? ইয়েস স্যার। জি স্যার। স্ক্রিন কি আসসালামু দেখা যায়? আলাইকুম স্যার। ওয়া আলাইকুম সালাম। স্ক্রিন কি দেখা যায়? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমরা শুরু করলাম। হ্যাঁ, আজকে হচ্ছে আমাদের লেকচার 11, চ্যাপ্টার 2 এর লেকচার হচ্ছে 6। লেকচার 11 এর যে বিষয়বস্তুগুলো সেটা হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস, মডেম, হাব, সুইচ, গেটওয়ে, এনআইসি কার্ড। তারপর হচ্ছে নেটওয়ার্ক টপোলজি, বাস, ট্রি, স্টার, রিং, ম্যাশ, হাইব্রিড টপোলজি। লাস্ট হচ্ছে ক্লাউড কম্পিউটিং। আর আজকে যে টপিকগুলো পড়াবো সেই টপিকগুলোর উপরে কিছু জ্ঞানমূলক প্রশ্ন উত্তর, অনুধাবনমূলক প্রশ্ন এবং উত্তর। প্রথমে আসো আমরা নেটওয়ার্ক ডিভাইস কাকে বলবো। নেটওয়ার্ক ডিভাইস বলতে বোঝায় আমরা যে কম্পিউটার নেটওয়ার্কিং পড়ছি গত ক্লাসে, যে নেটওয়ার্ক তৈরি করা, অর্থাৎ একাধিক কম্পিউটার আমরা যখন সংযোগে স্থাপন করব তখন একটা নেটওয়ার্কের তৈরি হয়। এখন এই নেটওয়ার্কটা তৈরি করার জন্য আমাদের কিছু ডিভাইসের প্রয়োজন হয়, সেন্ট্রাল ডিভাইসের প্রয়োজন হয়। এই ডিভাইসগুলো ছাড়া কিন্তু আমরা সংযোগ বা নেটওয়ার্কে স্থাপন করতে পারবো না। এই যে ডিভাইসগুলো ব্যবহার করে আমরা নেটওয়ার্ক স্থাপন করব সেগুলোকে আমরা নেটওয়ার্ক ডিভাইস বলবো। যেমন আজকে যে আমরা নেটওয়ার্ক ডিভাইসগুলো পড়বো সেই ডিভাইসগুলো হচ্ছে মডেম, হাব, সুইচ, রাউটার, গেটওয়ে, এনআইসি কার্ড। এগুলো হচ্ছে আমাদের নেটওয়ার্ক ডিভাইস। প্রথমে আমরা পড়বো মডেম কাকে বলে। মডেম হচ্ছে মডুলেশন ডিমডুলেশন এর সংক্ষিপ্ত রূপ। মডেম কি করে? অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে, যেটা আমরা এই চ্যাপ্টারের শুরুতেই কিন্তু আমরা পড়ছি যে মডেম কাকে বলে। মডুলেশন ডিমডুলেশন, যেমন আমরা যখন একটা কমিউনিকেশন পড়ছিলাম, কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের কি ছিল? কমিউনিকেশনে আমাদের ছিল যে উৎস, প্রেরক, তারপরে হচ্ছে মডেম, তারপরে হচ্ছে মাধ্যম, তারপরে প্রাপক ছিল, এদিকে মডেম ছিল প্রাপক এন্ডে, এবং লাস্টে আছে প্রাপক। অর্থাৎ উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক, গন্তব্য। এইভাবে যে আমরা 5টা উপাদান পড়ছিলাম যোগাযোগ কমিউনিকেশনের জন্য, তখন কিন্তু আমরা মডেম পড়ছিলাম। এখানেও কিন্তু ওই একই মডেম, অর্থাৎ যে যে ডিভাইসটা আমাদের কি করবে, অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যাল, ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যাল রূপান্তর করবে, সেটা হচ্ছে মডেম। মডেমের অর্থ হচ্ছে মডুলেশন ডিমডুলেশন। মডেম দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ইন্টারনাল মডেম আর একটা এক্সটার্নাল মডেম। ইন্টারনাল মডেম যেটাকে অ্যাকুস্টিক মডেম, কাপলার মডেম বলা হয়, আর এক্সটার্নাল মডেম যেটা সেটা ডাইরেক্ট মডেমে বলা হয়। এই যে চিত্রতে দেখানো হচ্ছে যে আমাদের এক্সটার্নাল মডেম আর এটা হচ্ছে ইন্টারনাল মডেম। এটা ইউএসবি মডেম। অনেক সময় আমরা ওই যে কম্পিউটার ইউএসবি ডিভাইসে মডেম ইউজ করে থাকি, যেমন ধর গ্রামীণ ফোনের আছে বা অন্যান্য নেটওয়ার্কেরও আছে, বা এরকম আমরা আলাদা বড় ডিভাইসও কিন্তু আমরা মডেম ইউজ করি বা এক্সটার্নাল মডেম হিসেবে আমরা ব্যবহার করি। আর কম্পিউটারের ভিতরে বিল্ট ইন, কম্পিউটারের ভিতরে ইন্টারনালি কিছু আলাদাভাবে কার্ড আকারে কিন্তু মডেম বসানো যায়। যেমন চিত্রটা হচ্ছে এরকম, এই স্লটের মধ্যে এটা বসানো হয় মডেমটা। এটা হচ্ছে আমাদের ইন্টারনাল মডেম। অর্থাৎ আমাদের মডেম দুই ধরনের, একটা হচ্ছে ইন্টারনাল মডেম আর একটা হচ্ছে এক্সটার্নাল মডেম। আচ্ছা, এরপরের ডিভাইসটা হচ্ছে আমাদের হাব। হাব হচ্ছে একটা নেটওয়ার্ক ডিভাইস যার সাহায্যে নেটওয়ার্কের কম্পিউটার সমূহ পরস্পরের সাথে কেন্দ্রীয়ভাবে যুক্ত থাকে। অর্থাৎ আমাদের যে ধরো আমরা ল্যাবে একটা কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করব, তাহলে সেক্ষেত্রে ধরো আমাদের উদাহরণস্বরূপ 4টা কম্পিউটার আছে, তাহলে 4টা কম্পিউটারের সাথে
আমরা যদি কমিউনিকেশন নেটওয়ার্ক তৈরি করতে চাই, তাহলে 4 টা কম্পিউটার থেকে 4 টা কেবল আসবে। যেমন দেখো এখানে কম্পিউটার 1 থেকে হাবে একটা কানেকশন গেল, কম্পিউটার 2 থেকে হাবে একটা কানেকশন গেল, 3 থেকে হাবে একটা কানেকশন গেল, 4 থেকে হাবে একটা কানেকশন গেল। তাহলে এখানে দেখো কেন্দ্রীয়ভাবে প্রত্যেকটা কিন্তু হাবের সাথে কানেক্টেড। এজন্য এটাকে কেন্দ্রীয় ডিভাইস বলা হয়, যার সাথে সবগুলো কম্পিউটার একটা কেবল এসে সংযুক্ত হবে। এখন এই হাবের কিছু বৈশিষ্ট্য আছে। আমরা কারণ এখানে পরবর্তীতে আমরা এই সুইচও একই রকম পাবো। সুইচও কিন্তু একটা কেন্দ্রীয় ডিভাইস। সুইচও কেন্দ্রীয় ডিভাইস। প্রত্যেকটা কম্পিউটার থেকে প্রত্যেকটা কম্পিউটারে আমরা এখানে একটা ক্যাবেল দিয়ে আমরা ওই সুইচের সাথে কেন্দ্রীয় ডিভাইসের সাথে সংযুক্ত করব। কিন্তু এখানে হাব এবং সুইচের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। সেটা হচ্ছে হাবে আমরা যখন একটা হাবের মাধ্যমে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে আমরা কমিউনিকেশন করব। কম্পিউটার কমিউনিকেশন করতে গিয়ে ধরা উদাহরণস্বরূপ একটা এক্সাম্পল এখানে দেখানো হচ্ছে যে ১ নম্বর কম্পিউটারের সাথে আমাদের ৪ নম্বর কম্পিউটারের কমিউনিকেশন হবে। তাহলে ৪ নম্বর কম্পিউটারের সাথে কমিউনিকেশন করতে গেলে কম্পিউটার 1 কি করবে? মেসেজটা ১ম এ হাবে পাঠাবে। হাব বা যে কেন্দ্রীয় ডিভাইসটা আছে সেই ডিভাইসের মধ্যে পাঠাবে। পাঠানোর পরে হাব কি করবে? সবগুলো কম্পিউটারের কাছে একই তথ্য পাঠাবে। সবগুলো কম্পিউটারের কাছে পাঠাবে। এখন সবগুলো কম্পিউটারের ক্ষেত্রে পাঠানোর ক্ষেত্রে মেসেজের মধ্যে লেখা থাকবে এটা ৪ নম্বর কম্পিউটারের তথ্য। তাহলে কি হবে? ৪ নম্বর কম্পিউটার সে বুঝতে পারবে তার অ্যাড্রেস দেখে সে হ্যাঁ, এটা আমার তথ্য। আর ২ নম্বর এবং ৩ নম্বর কম্পিউটার দেখবে এটা আমার তথ্য না। তখন সেটা সে ডিসকার্ড করে দিবে বা ডিলিট করে দিবে। এটা ইউজ করবে না। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু হাবে আলাদাভাবে নির্দিষ্ট যেই কম্পিউটারে পাঠানোর কথা সেটা কিন্তু সে ডিটেক্ট করতে পারে না। সে নেটওয়ার্কের সবার কাছে পাঠায় যার যে তথ্যটা সে বুঝে নেয়। কম্পিউটার আলাদাভাবে ডিটেক্ট করে নেয়। এতে কি হয়? ট্রাফিক বৃদ্ধি পায়। অর্থাৎ সবার কাছে মেসেজ পাঠানোর প্রয়োজন হয়। আর সুইচ যেটা কি করে? সুইচ নির্দিষ্ট কম্পিউটারে পাঠায়। অর্থাৎ দেখো এখানে ১ নম্বর কম্পিউটারের সাথে যদি আমি ৪ নম্বর কম্পিউটারের সাথে কমিউনিকেশন করতে চাই, তাহলে এক্ষেত্রে আমাদের অ্যা ট্রাফিকটা কিন্তু কম হবে। অর্থাৎ দেখো ২ নম্বর এবং ৩ নম্বর কম্পিউটারে কিন্তু পাঠাবে না। সুইচ কি করবে? একটা নির্দিষ্ট যে কম্পিউটার ৪ নম্বর কথা, শুধুমাত্র ৪ নম্বর কম্পিউটারকেই পাঠাবে। হ্যাঁ, এতে কি আমার ট্রাফিকটা কম হবে। আগেরটা হাবে কি ছিল? হাব ছিল আগে সস্তা বা ১ম দিকের ডিভাইসগুলো। এটা হাবের একটা প্রবলেম যে সে সবগুলোতে পাঠায়। এতে ট্রাফিক বৃদ্ধি পায়। অর্থাৎ কমিউনিকেশন ওভারলোড বা কমিউনিকেশনের যে নেটওয়ার্কের যে লোডটা সেটা বেড়ে যায়। কারণ সে সবাইকে পাঠায়। সে বুঝতে পারে না নির্দিষ্ট কাকে পাঠাবে। কম্পিউটার সে মেসেজের ইনফরমেশন দেখে যে কার তথ্য, কে পাঠাইছে, কার কাছে পাঠাইছে এটা দেখে কম্পিউটার সেটা ডিটেক্ট করে সে ইউজ করে। কিন্তু সুইচ বা হাব এ এক্ষেত্রে হাব কিন্তু নির্দিষ্ট কাউকে বলে দিতে পারে না যে হ্যাঁ, এই পোর্টে চলে যাও। বাকিগুলো সে ফ্রি রাখলো এরকম না। সুইচে কিন্তু এই কাজটা করতে পারে। অর্থাৎ সুইচের পোর্ট বেশি ট্রাফিক থাকে না। কারণ সে নির্দিষ্ট ট্রাফিকে পাঠায়। যেমন এই মেসেজটা আসলো শুধু ৪ এ পাঠালো। এই ২ নম্বর এবং ৩ নম্বর লাইনটা ফ্রি থাকবে। অর্থাৎ এখানে ট্রাফিক কম থাকবে। অর্থাৎ এখানে কোন তথ্য সে পাঠাবে না। হাবের ক্ষেত্রে কিন্তু সে সবগুলোতে পাঠাবে। এতে ক্ষেত্রে দেখেন ট্রাফিক বৃদ্ধি পাবে। আচ্ছা। হাব হাবের ক্ষেত্রে খেয়াল করো, হাব কিন্তু আমরা ২ ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে প্যাসিভ হাব, আরেকটা হচ্ছে সক্রিয় হাব বা অ্যাক্টিভ হাব বা ইন্টেলিজেন্স হাব। অ্যাক্টিভ হাব কোনগুলো? যে হাবগুলো সিগন্যালকে বিভিন্ন সিগন্যালকে একটি আরেকটির নিকট পাঠাতে কাজ করে। এটি সিগন্যালে বুস্ট করে না। আ অর্থাৎ এটা কিন্তু আমাদের ধরো আমাদের এরকম একটা যে রিপিটার পড়ছিলাম, ওই রিপিটারের কনসেপ্টের মতো যে আমরা যখন অনেক দূরে কমিউনিকেশন করব, কমিউনিকেশন করতে গিয়ে আমাদের দেখা যাচ্ছে যে আমরা একটা হাবকে রিপিটার হিসেবে ব্যবহার করতে পারি। তখন যদি সিগন্যালটা যদি উইক হয়ে যায় সেটাকে বুস্ট করা অর্থাৎ সিগন্যালটাকে আবার এমপ্লিফাই করা। এখানে বুস্ট বলতে এমপ্লিফাই বোঝানো হচ্ছে। এই এমপ্লিফাই এর কাজটা যদি না করে তখন সেটা হচ্ছে প্যাসিভ হাব। আর যদি সিগন্যাল গ্রহণ করে সেটাকে এমপ্লিফাই করে শক্তিশালী করে পরের নেটওয়ার্কে পাঠাইতে পারে তখন সেটাকে বলবো আমরা সক্রিয় বা অ্যাক্টিভ হাব বা ইন্টেলিজেন্স হাব। হাবের সুবিধা কি? হাব এটা একটা সস্তা, সহজে সংযুক্ত করা যায়। তারপর ডাটা স্থানান্তরের গতি এটা অসুবিধা হচ্ছে ডাটা স্থানান্তর গতি একটু ধীরগতি সম্পন্ন এবং এটা ডাটা ফিল্টার করতে পারে না। অর্থাৎ ডাটা নির্দিষ্ট ডাটা যে কাকে পাঠাবো, কোনটা ডাটা পাঠাবো, কোনটা ডাটা পাঠাবো না সেটা ফিল্টার করতে পারে না। যা আসবে সবার কাছে সে মেসেজটা পাঠায় দিবে। এটা হচ্ছে অসুবিধা। আর আমাদের সুইচের যে বলছে সুইচও কেন্দ্রীয় ডিভাইস যেটা বললাম একই রকম। কিন্তু এর মধ্যে পার্থক্য হচ্ছে সে নির্দিষ্ট কম্পিউটার পাঠাইতে পারে। সুইচের সুবিধা কি? এটা একটা ভার্চুয়াল ল্যান তৈরি করে ব্রডকাস্ট নিয়ন্ত্রণ করতে পারে। ভার্চুয়াল ল্যান বলতে বোঝাচ্ছে যে হ্যাঁ, এখানে সুইচ কি করবে দেখা যাচ্ছে যে আমরা এখানে ধরো উদাহরণস্বরূপ এখানে ১০০ টা কম্পিউটার আছে। ১০০ কম্পিউটারের মধ্যে সে ৫০ টা কম্পিউটার নিয়ে আলাদা একটা নেটওয়ার্ক তৈরি করলো। এটাকে বলবো আমরা ভার্চুয়াল। আসলে এক জায়গায় কানেক্টেড কিন্তু সে নির্দিষ্ট কয়েকটাকে আলাদা করে একটা ভার্চুয়াল ল্যান তৈরি করতে পারে।
তারপর হচ্ছে ডাটা আদান প্রদানের ক্ষেত্রে বাধার সম্ভাবনা কম, কারণ এখানে যেহেতু নির্দিষ্ট কম্পিউটার পাঠায়, ট্রাফিক কম থাকে, এক্ষেত্রে আমাদের বাধার পরিমাণটা এই জন্য কম হয়। সুইচের অসুবিধা কি? হাবের তুলনায় এটার দাম একটু বেশি। আমাদের সুইচের দাম একটু বেশি এবং ডাটা ফিল্টার সম্ভব নয়, এবং হাবের তুলনায় কনফিগারেশন একটু জটিল, যেহেতু নির্দিষ্ট কম্পিউটার পাঠাইতে হয়, তাহলে কনফিগারেশনটা একটু জটিল হয়। আশা করি তোমরা হাব এবং সুইচের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো। আমি মাইক্রোফোনটা অন করে দিচ্ছি, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। সবাই কি বুঝতে পারছো? কার কোনো প্রশ্ন আছে? স্যার হাফটা আবার একটু বুঝাইতেন। হ্যাঁ, হাফ হাফ হাবে কি বুঝো নাই? তুমি মানে স্যার লেট করে জয়েন কনফিগারেশন। করছো নাকি? স্যার লেট করে জয়েন করছো? নো স্যার, এটা তো কনফিগারেশন এর কথা বললেন আবার সুইচের মধ্যে হ্যাঁ, এ, পার্থক্যটা হ্যাঁ, ওটা বুঝলাম। এটা আবার দেখাচ্ছি, দেখো। আমাদের হাব কি করে? হাব হচ্ছে সব কম্পিউটারে পাঠাবে। হাব সে ধরো 1 থেকে 4, 1 এবং 4 নম্বর কম্পিউটার কম্বিনেশন করতে চাচ্ছে, তাহলে 1 নম্বর কম্পিউটার থেকে প্রথমে ডাটা হাবে যাবে। হাব কি করবে? বাকি যে 3টে আছে সবাইকে পাঠাবে। কথা বুঝতে পারছো? আর সুইচ কি করবে? নির্দিষ্ট কম্পিউটার অর্থাৎ 1 এবং 4 এর মধ্যে কম্বিনেশন করতে চাইলে প্রথমে ডাটাটা 1 থেকে 4 এ যাবে। হাব সুইচ কি করবে? সুইচ সে ঠিক 4 নম্বর কম্পিউটারকে শুধু পাঠাবে, বাকিগুলোকে পাঠাবে না। সে বুঝতে পারবে এই ডাটাটা কার। হাব কিন্তু বুঝতে পারে না। হাব কোন কম্পিউটারকে কে পাঠাইছে এগুলো বুঝতে পারে না, সুইচ বুঝতে পারে। সুইচ কি করে? এই জন্য সে দেখে একজাক্টলি 4 কে পাঠাবে, এতে ট্রাফিক কম হবে, অর্থাৎ 2 এবং 3 কে পাঠাবে না। বিষয় বুঝতে পারছো? রেসপন্স করো, মাইক্রোফোনটা যে প্রশ্ন করছো মাইক্রোফোনটা অন করে রেসপন্স করো। হ্যালো, বুঝতে পারছো? তোমার মাইক্রোফোনটা অন করে উত্তর করো। ইয়েস স্যার, বুঝতে পারছি স্যার, মাইক ওকে, অফ ছিল। স্যার একবার অন করার পর অফ করলে আর অন করা যায় না। ইয়েস তাই? স্যার। জি স্যার, আচ্ছা, জি স্যার। আচ্ছা, যাই হোক আমি অন করে রাখছি। আমরা যেহেতু বুঝতে পারছি, আমরা নেক্সট টপিক চলে যাচ্ছে। হ্যাঁ, ভালো করে খেয়াল করো। আচ্ছা, আমাদের পরবর্তী ডিভাইসটা হচ্ছে রাউটার। এখানে দেখো, ওই যে আমরা হাব সুইচ পড়লাম আগে যে ডিভাইস, ওগুলোর মতোই রাউটারে কিন্তু একটু ওই ডিভাইসে এরকম পোর্ট থাকবে, সংযুক্ত থাকবে, কিন্তু এর কিছু বিশেষ সুবিধা থাকবে, অর্থাৎ এর কিন্তু একটা আলাদা ফ্যাসিলিটি আছে। এ কিন্তু হাব এবং সুইচের চেয়ে স্পেশাল কিছু ফাংশনালিটি বা কাজ করার ক্ষমতা বেশি। যেমন ধরো, এখানে দেখো এগুলো কিন্তু ডিভাইস হিসেবে দেখো নেটওয়ার্কে যুক্ত করবে, অনেকগুলো নেটওয়ার্কে যুক্ত করবে। যেমন ধরো এটা ল্যান 1, ল্যান 2, ল্যান 1, ল্যান 2 1, এই বড় বড় নেটওয়ার্ক, বড় বড় নেটওয়ার্ক। ধরো এখানে ধরো একটা নির্দিষ্ট এরিয়াতে একটা নেটওয়ার্ক আছে, তোমার দেখা যাচ্ছে ধানমন্ডি এরিয়াতে একটা আছে, মিরপুর এরিয়াতে একটা আছে, বা অন্য একটা ওয়ার্ল্ড ওয়াইড আমাদের ইন্টারনেট কানেকশন আছে। হ্যাঁ, এখন এই কানেকশন গুলো যখন আমরা কানেক্ট করব, আমাদের কানেক্ট করতে গিয়ে যখন অনেকগুলো রাউটার বা অনেকগুলো সুইচ নেটওয়ার্কের মধ্যে থাকবে, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু যদি রাউটার ইউজ করি, তাহলে আমরা সে শর্টেস্ট পাথ দিয়ে ডাটাটা দ্রুত সেন্ড করে দিতে পারবে। যেমন ধরো তোমার এলাকাতে যদি একটা মানে তুমি নতুন একটা এলাকাতে আসো, তাহলে একটা যদি চিঠি তোমাকে পৌঁছাইতে হয়, তুমি দেখা যাচ্ছে যে 1 ঘন্টা লাগবে একটা চিঠি পৌঁছাইতে নির্দিষ্ট ঠিকানায়, কারণ তুমি জানো না কোন পথ দিয়ে গেলে ওই চিঠিটা দ্রুত পৌঁছানো যাবে। কিন্তু ওই এলাকায় যদি অনেকদিন ধরে একজন পোস্টম্যান কাজ করে, সে যদি পথঘাট চিনে কোন পথ দিয়ে গেলে সহজে যাওয়া যাবে, তাহলে কিন্তু দ্রুত কিন্তু সে চিঠিটা ওই বাসায় পৌঁছা দিতে পারবে। কারণ কারণ কি? তার কিছু আলাদা বৈশিষ্ট্য আছে, সে ওই পথঘাট চিনে কোন পথ দিয়ে পাঠাইলে সহজে চলে যাবে। এই যে এইখানে যে পোস্টম্যান এবং একজন নতুন মানুষের মধ্যে যে পার্থক্যটা হচ্ছে, পোস্টম্যান কিন্তু পথঘাট চিনে কোন পথ দিয়ে পাঠাইলে, রাউটারটা হচ্ছে রাউট, রাউট মানে রোড, রোড থেকে রোড মানে রাস্তাঘাট সে ঠিক পর্যন্ত চিনে, অর্থাৎ কোন পথ দিয়ে পাঠাইলে ডাটাটা দ্রুত যাবে। আমাদের রাউটারের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সে দুইটি ভিন্ন নেটওয়ার্ক, মানে একই প্রটোকল হইতে হবে, একই ধরনের নেটওয়ার্ক হইতে হবে, একই নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেশন করবে, কিন্তু তার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সে শর্টেস্ট পথ দিয়ে, কোন পথ দিয়ে গেলে দ্রুত ডাটাটা মেসেজ পাঠানো যাবে সেটা সে করতে পারবে। যেমন ধরো উদাহরণস্বরূপ, আমাদের এখানে এই যে নেটওয়ার্ক, এখানে একটা নেটওয়ার্ক আছে, এটা রাউটার 1 এর সাথে কানেক্টেড, ল্যান 1 সেটা রাউটার 2 এর সাথে কানেক্টেড, এবং ল্যান 2 এই দেখো রাউটার 3 এর সাথে কানেক্টেড। এখন ধরো উদাহরণস্বরূপ আমাদের 1 যেটা একটা ইন্টারনেট কানেক্টিভিটি সার্ভার এখানে ধরা আছে, 1 নেটওয়ার্ক, এখানে একটা সার্ভার আছে, সে 1 নম্বরে প্রথমে চাচ্ছে যে এই 7 নম্বর কম্পিউটার ল্যান 2 এর 7 নম্বর কম্পিউটারের সাথে যোগাযোগ করবে। তাহলে সে কিভাবে যোগাযোগ করবে? প্রথমে সে মেসেজটা পাঠাবে কোথায়? মেসেজটা পাঠাবো রাউটার 1 এর মধ্যে। রাউটার 1 চিন্তা করবে, সে যেহেতু বুদ্ধিমান, সে পথঘাট চিনে, সে কিন্তু 2 নম্বর কম্পিউটার পাঠাবে না, সে 3 নম্বর কম্পিউটার পাঠাবে।
সে কিন্তু 2 নম্বর কম্পিউটারে পাঠাইতে পারে, 2 নম্বর রাউটারে পাঠাইতে পারে। এই দেখো এই পথ দিয়ে পাঠাইতে পারে 2 নম্বর রাউটারে। কিন্তু 2 নম্বর রাউটারে পাঠাইলে কিন্তু এই 2 নম্বর যাবে আবার 3 নম্বর, তাহলে পথ বেড়ে যাবে। কিন্তু রাউটার 1 জানে 3 নম্বরে পাঠাইলে দ্রুত আমি 7 নম্বর কম্পিউটারে পাঠাইতে পারবো। কিন্তু এখানে যদি একটা হাব বা সুইচ থাকতো, সে কিন্তু হাব বা সুইচ এটা বুঝতে পারতো না, সে সবার কাছে পাঠাই দিত। হ্যাঁ, হাব হলে সবার কাছে পাঠাইতো, রাউটার হলে দেখা যাচ্ছে, সুইচ হলে দেখা যাচ্ছে 2 তে পাঠাইতো, হ্যাঁ, বা 3 এ পাঠাইতো। তখন কিন্তু সে মিনিমাম পথ দিয়ে পাঠানো সম্ভব ছিল না। এই জন্য রাউটার কিন্তু সে 2 নম্বর স্টেপ হচ্ছে সে রাউটার 1 থেকে রাউটার 3 এ পাঠাবে। আর রাউটার 3 জানে তার সাথে কানেক্টেড আছে অনেকগুলো কম্পিউটার, তার মধ্যে 7 এ যাইতে হবে, ঠিক 7 এর মধ্যে পাঠিয়ে দিবে। অর্থাৎ যখন একটা বড় নেটওয়ার্ক হবে, ওই নেটওয়ার্কের মধ্যে সে সঠিকভাবে দ্রুত কমিউনিকেশন করার জন্য সবচেয়ে শর্টেস্ট পাথ দিয়ে, হ্যাঁ, মেসেজ পাঠানোর জন্য আমাদের রাউটারের প্রয়োজন হবে। আচ্ছা, এরপরে আসো গেটওয়ে। গেটওয়ে কি? গেটওয়ে হচ্ছে মানে ভিন্ন প্রটোকল যুক্ত হবে। আগেরটা ছিল কি? একই প্রটোকল। খেয়াল করো, এটার এই যে একই প্রটোকল, এটা বৈশিষ্ট্য হচ্ছে একই প্রটোকল। অর্থাৎ রাউটার কাজ করে একই প্রটোকলের মধ্যে, কিন্তু দ্রুত ডাটা বাস পাঠাবে, মিনিমাম পাথ দিয়ে ডাটা পাঠিয়ে দিবে। আর রাউটারটা একই রকম, কিন্তু রাউটারের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে একটা প্রটোকল ভিন্ন হইলে, অর্থাৎ প্রটোকল বলতে বোঝায়, যেমন ধরো তোমার নিজস্ব একটা নেটওয়ার্ক আছে, যেখানে তুমি মেইল, নিজে একটা প্রাইভেট নেটওয়ার্ক আছে, সেখানে তুমি মেইল ট্রান্সমিট করো, নিজস্ব মেইল সিস্টেম ইউজ করো। কিন্তু ইন্টারনেটে যে মেইল সিস্টেম সেটা হচ্ছে এসএমটিপি, সিম্পল মেইল ট্রান্সফার প্রটোকল। তাহলে তোমার মেইল যে, তোমার নেটওয়ার্কে যে মেইলটা আছে, সেটা ইন্টারনেটের মেইল যে ফরম্যাটটা, সেটাকে কনভার্ট করতে হবে। এই যে তোমার ভিন্ন ফরম্যাটের মধ্যে কাজ করা, এই ভিন্ন ফরম্যাটে যখন ভিন্ন নিয়ম কানুন বা ভিন্ন প্রটোকল, প্রটোকল মানে কি? রুলস এন্ড রেগুলেশন। আমরা ডেফিনেশন প্রথম দিকে পড়ছিলাম প্রটোকল কাকে বলে। বিভিন্ন নিয়ম নীতি। যখন একটা নেটওয়ার্ক একটা নিয়ম নীতিতে কাজ করে, আরেকটা নেটওয়ার্ক অন্য নিয়ম নীতিতে কাজ করে, তখন কি করতে হয়? ট্রান্সলেটর ব্যবহার করতে হয়। যেমন আরেকটা এক্সাম্পল তোমাদের যদি সহজে বলি, যেমন ধরো বাংলাদেশের মানুষ বাংলা ভাষায় কথা বলে, অন্য দেশের মানুষ চাইনিজ ভাষায় কথা বলে, তাহলে কি করতে হবে? এখানে একটা ট্রান্সলেটর ব্যবহার করতে হবে, অর্থাৎ রূপান্তর করতে হবে, অর্থাৎ ভিন্ন। হ্যাঁ, যদি এরকম হয় যে না সবাই বাংলা ভাষার, হ্যাঁ, যেমন আগেরটা সহজকে বোঝার জন্য, যেমন এই প্রত্যেকটা নেটওয়ার্ক যদি বাংলা ভাষার হয়, এখানে বাংলা ভাষার হইতে হবে। রাউটারের ক্ষেত্রে সবাই বাংলায়, একই, বা সবাই চাইনিজ, বা সবাই ইংলিশ। হ্যাঁ, অর্থাৎ একই নেটওয়ার্ক, একই প্রটোকলের। আমি এক্সাম্পল, এখানে আসলে কিন্তু ল্যাঙ্গুয়েজ না, তোমাদের বোঝার সুবিধার্থে আমি ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, যে ভাষা। আসলে কিন্তু এখানে হচ্ছে বিভিন্ন ধরনের প্রটোকল। এই দেখুন, ধরো উদাহরণস্বরূপ এই পাশে বাম পাশে একটা নেটওয়ার্ক আছে, সেটা হচ্ছে বাংলা ভাষার নেটওয়ার্ক। আর এদিকে একটা নেটওয়ার্ক আছে, সেটা ইংলিশ ভাষার। তাহলে কি করতে হবে? বাংলা থেকে ইংলিশে কনভার্ট করতে হবে, অথবা এই পাশে ডান পাশে আসে চাইনিজ ভাষা, তাহলে ভিন্ন প্রটোকল। তাহলে এটা কি করতে হবে? গেটওয়ে কি করতে পারে? সে একটা নেটওয়ার্ক থেকে বা একটা ল্যাঙ্গুয়েজ, দুটো ভিন্ন ল্যাঙ্গুয়েজ হলে সেটার মধ্যে ট্রান্সলেট করে, বা ভিন্ন প্রটোকল হলে সেটা ট্রান্সলেট করে দুটো ভিন্ন নেটওয়ার্কের মধ্যে সে সংযোগ স্থাপন করতে পারে। এটা হচ্ছে গেটওয়ের বিশেষ বৈশিষ্ট্য, অর্থাৎ ভিন্ন প্রটোকলের মধ্যে সে কাজ করে। ভিন্ন প্রটোকল হইলেই তোমার গেটওয়ে ইউজ করতে হবে, সেক্ষেত্রে তোমার সুইচও কাজ করবে না, হাবও কাজ করবে না, রাউটারও কাজ করবে না। আচ্ছা, এরপর আসো রিপিটার আমরা আগে পড়ছি। যখন অনেক লং ডিস্টেন্স কমিউনিকেশন করতে হয়, আর সিগন্যালটা একটা নির্দিষ্ট দূরত্ব পর পরে যখন উইক হয়ে যায়, যেমন আমরা স্যাটেলাইট কমিউনিকেশনের রিপিটার পড়ছিলাম। রিপিটার কি করে? সেটা সিগন্যালটা রিসিভ করবে, সেটাকে এমপ্লিফাই করবে, আবার অরিজিনাল সিগন্যালে হাই পাওয়ারে এমপ্লিফাই করে আবার পরের রিপিটারে পাঠাবে। পরের রিপিটার সেটা উইক সিগন্যালটা আবার এমপ্লিফাই করবে অরিজিনাল সিগন্যাল, এভাবে অনেক দূর পর্যন্ত ডেটা কমিউনিকেশন করা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে তো অনেক দূরত্ব, খেয়াল করো, উৎস থেকে গন্তব্য যদি অনেক দূরত্ব হয়, তাহলে মাঝখানে অনেকগুলো রিপিটার ব্যবহার করে এটাকে আমরা কমিউনিকেশন করতে পারি। এবং রিপিটারের কাজ হবে প্রথমে তার সোর্স থেকে সে সিগন্যালটা রিসিভ করবে, যেহেতু অনেক দূরত্ব অতিক্রম করে আসছে, সিগন্যালটা উইক হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, সেটা কি করবে? সে এমপ্লিফাই করবে। এটা হচ্ছে রিপিটারের কাজ, এমপ্লিফাই করে অরিজিনাল সিগন্যালে রূপান্তর করবে, আবার পরবর্তী রিপিটারে পাঠিয়ে দিবে। এভাবে করতে করতে লাস্ট গন্তব্যটা সিগন্যালটা পৌঁছায় দিবে। এরপর আসো ব্রিজ। ব্রিজও হচ্ছে আমাদের একটা ইন্টার নেটওয়ার্কিং ডিভাইস, আগের মধ্যে যেরকম পড়ছি, আমাদের যে রাউটার, গেটওয়ে, তারপর হাব, সুইচ, ওগুলোর মতোই, কিন্তু এটার মধ্যে বিশেষ স্পেশালিটি আছে। এ কি করতে হবে? ব্রিজ কি কিন্তু আলাদা আলাদা নেটওয়ার্ক তৈরি করতে পারে। যেমন উদাহরণস্বরূপ, তোমার এখানে একটা নেটওয়ার্ক আছে, একটা নেটওয়ার্ক ল্যান 1, এখানে একটা নেটওয়ার্ক আছে ল্যান 2, এখানে একটা নেটওয়ার্ক আছে ল্যান 3, এখানে আছে একটা নেটওয়ার্ক ল্যান 4। এখন দেখো ব্রিজ কি করতে পারবে? যেমন ল্যান 1 এবং ল্যান 3 এই দুইটা মিলে একটা নেটওয়ার্ক তৈরি করে দেবে, কিন্তু ব্রিজ একটা। ব্রিজ মানে এখানেও একটা নেটওয়ার্ক ডিভাইস। এই ডিভাইসটা কিন্তু স্পেশাল ক্ষমতা আছে, সে সে ল্যান 1 ল্যান 2 যদি আমরা আলাদা করি, তখন কি হবে? আমরা মনে হবে যে আমরা ল্যান 1 ল্যান 2 কম্পিউটার গুলো কানেক্ট আছে, অন্যগুলো সে চিনবে না। অর্থাৎ একটা ডিভাইস দিয়েই অনেকগুলো হাব এবং সুইচ বা রাউটারের কাজ করা যায়।
অর্থাৎ আমি আলাদা আলাদা নেটওয়ার্ক তৈরি করতে পারবো। এবার দেখো এই যে ল্যান 2 এবং ল্যান 4 মাধ্যমে আমরা একটা নেটওয়ার্ক এইটুক দিয়ে দেখো এই দুইটা নেটওয়ার্ক একটা একটাকে চিনবে, ল্যান 2 ল্যান 4 কে চিনবে। অর্থাৎ ল্যান 2 থেকে মেসেজ ল্যান 4 এ আসবে, ল্যান 4 থেকে ল্যান 2 তে যাবে, অন্যগুলাতে যাবে না, কারণ এই দুইটা মিলে একটা নেটওয়ার্ক। আবার এমনও হইতে পারে দেখো ল্যান 1 এবং ল্যান 4, এখানে খেয়াল করো এই যে ল্যান 1 এবং ওই যে মাঝখানে ডট 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 দিয়ে দেখো ল্যান 1 থেকে ল্যান 4, এই দুইটা মিলে আবার একটা নেটওয়ার্ক। অর্থাৎ একটা ডিভাইস ব্যবহার করে আমরা এই আমরা নেটওয়ার্কে গ্রুপে গ্রুপে ভাগ করে আমরা ইউজ করতে পারি। অর্থাৎ প্রত্যেকটা যখন অনেকগুলো নেটওয়ার্ক একটার সাথে একটা ডিভাইসের মাধ্যমে, যেমন ব্রিজ, এটার মাধ্যমে আমরা কানেক্ট করি, তাহলে সেক্ষেত্রে আমরা যদি ব্রিজ ইউজ করি তাহলে আলাদা আলাদা ছোট ছোট নেটওয়ার্ক করতে পারি। এখন ব্রিজ কয় ধরনের হয়ে থাকে? লোকাল ব্রিজ হয়ে থাকে, রিমোট ব্রিজ হয়ে থাকে, ওয়্যারলেস ব্রিজ হয়ে থাকে। লোকাল ব্রিজ কোনটা? যদি দুইটা লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে সংযুক্ত করা হয় তখন সেটা হবে লোকাল ব্রিজ। রিমোট ব্রিজ কোনটা? একটা ইন্টারনেট বা ওয়ান এবং একটা লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে যদি একটা ব্রিজ ইউজ করা হয় তখন সেটা আমরা রিমোট ব্রিজ বলবো। আর ওয়্যারলেস ব্রিজ হচ্ছে যখন আমরা ওয়্যারলেস কমিউনিকেশন ব্যবহার করি, তারবিহীন ভাবে যখন একটা ব্রিজ ইউজ করব, এই কমিউনিকেশন গুলো যদি তারবিহীন ভাবে হয় তখন আমরা ওয়্যারলেস ব্রিজ বলবো। এরপর আসো এনআইসি কার্ড। এনআইসি কার্ড কি? এনআইসি কার্ড হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, অর্থাৎ আমরা ল্যান কার্ডও বলে থাকি, ল্যান কার্ড। আমাদের প্রত্যেকটা কম্পিউটারে একটা ল্যান কার্ড থাকে। আমরা ধরো আমাদের যে ইন্টারনেট কানেকশনটা দিই, দেখবো যে আমাদের কম্পিউটারের যে সিপিইউর পিছনে আমরা একটা জায়গায় সংযোগ দিই, সংযোগটা আমরা ল্যান কার্ডের মধ্যে দিয়ে দিই। এখন কিন্তু এই ল্যান কার্ডটা আসলে বিল্ট ইন ভাবে মাদারবোর্ডে ফিক্সড করা থাকে, কিন্তু এই ল্যান কার্ড আগে আলাদাভাবে ছিল, এটাকে এনআইসি কার্ড বলা হয়, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বলা হয়। এই প্রত্যেকটা ল্যান কার্ডের আলাদা করে একটা নির্দিষ্ট ক্রমিক নাম্বার থাকে বা একটা ফিক্সড নাম্বার থাকে, যেটা ম্যাক অ্যাড্রেস বলা হয়, ম্যাক অ্যাড্রেস। আর ওই এটার মধ্যে একটা আলাদা করে আইপি অ্যাড্রেসও সেট করা হয়। অর্থাৎ প্রত্যেকটা কম্পিউটারকে আমরা আলাদা আলাদা করে আইডেন্টিফাই করার জন্য যে অ্যাড্রেসটা ইউজ করি সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস। আর ওই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডেরও একটা নির্দিষ্ট নাম্বার আছে, যেমন আমরা সিম কার্ড ইউজ করি ঠিক এরকম এক ধরনের নাম্বার, সিম কার্ড নাম্বার, সিম নাম্বার, ঠিক এরকম একটা ইউনিক নাম্বার থাকে, সেটা 48 বিটের হয়ে থাকে, মানে এটা অদ্বিতীয় কোড। এটা একটা তোমার কম্পিউটারের ল্যান কার্ডের নাম্বারটা অন্য কম্পিউটার ওয়ার্ল্ডের আর কোনো নাম্বারের সাথে এটা মিলবে না, অর্থাৎ ইউনিক, এটা ফিক্সড ইউনিট। অর্থাৎ প্রত্যেকটা থেকে আলাদা। যেমন আমরা প্রত্যেকটা মোবাইলের একটা নাম্বার থাকে, সিম কার্ডের একটা নাম্বার থাকে, এরকম একটা নাম্বার থাকে এই ল্যান কার্ডের। আচ্ছা, এরপরে আমাদের পরের টপিকটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক। নেটওয়ার্ক কি? নেটওয়ার্কের কাজ এবং নেটওয়ার্ক টপোলজি। এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, এটা এখান থেকে প্রায় কিন্তু প্রশ্ন আসে। হ্যাঁ, বিভিন্ন সালের কোশ্চেনগুলো দেখবে যে এই টপিকসের উপরে ম্যাক্সিমাম কোশ্চেন বা কোনো না কোনো কোশ্চেন আমাদের আসে, এই জন্য এই টপিকটা একটু ভালো করে বুঝতে হবে। প্রথম আসে নেটওয়ার্ক কাকে বলে? আমরা পড়ছি নেটওয়ার্কের কাজ বা নেটওয়ার্কের উদ্দেশ্যটা কি। প্রথম বলছে নেটওয়ার্ক হচ্ছে অনেকগুলো কম্পিউটারকে আমরা যখন একসাথে সংযোগ করব তখন সেটাকে বলবো নেটওয়ার্ক। আর নেটওয়ার্কের কাজ হচ্ছে কি? নেটওয়ার্কের মেন উদ্দেশ্যটা কি? নেটওয়ার্কের উদ্দেশ্য আমরা ফাইল শেয়ারিং করতে পারবো। আমাদের যদি একটা প্রিন্টার থাকে, 10টা কম্পিউটার থাকে, 10টা কম্পিউটার থেকে একটা প্রিন্টারে আমরা প্রিন্ট কমান্ড দিয়ে প্রিন্ট করতে পারবো। 10টা কম্পিউটার যেন আলাদা আলাদা করে 10টা প্রিন্টারের আমাদের দরকার হবে না। একটা প্রিন্টার শেয়ার করেই আমরা সবগুলো কম্পিউটার থেকে প্রিন্ট করতে পারবো। যেমন আমাদের কম্পিউটার 4 তলায় তোমরা কখনো গেলে আইসিটি ডিপার্টমেন্টে গেলে দেখবে যে এখানে আমাদের কম্পিউটার আছে 4টা, প্রিন্টার আছে 2টা। আমরা এই 4টা কম্পিউটার থেকে কিন্তু ওই 4টা কম্পিউটার থেকে প্রিন্ট কমান্ড দিতে পারি এবং প্রিন্টার যে কোনো একটা সিলেক্ট করে আমরা প্রিন্ট দিলে আমাদের প্রিন্ট হয়ে যায়। অর্থাৎ আমাদের প্রত্যেকটা কম্পিউটারের জন্য আলাদা আলাদা করে প্রিন্টার ইউজ করতে হয় না। অর্থাৎ এটাকে আমরা শেয়ারিং বলা হয়। আমরা শেয়ার করে ইউজ করতে, তাহলে আমাদের রিসোর্সটা কম লাগলো। কিন্তু যদি এরকম যদি শেয়ার করতে না পারতাম তাহলে 4টা কম্পিউটারের জন্য 4টা প্রিন্টার দরকার হতো, হার্ডওয়্যার অনেক বেশি লাগতো। তারপর ইন্টারনেট সংযোগ আমরা শেয়ার করতে পারি, একটা ইন্টারনেট কানেকশন থাকলে আমরা সবগুলো কম্পিউটার ইউজ করতে পারি। তারপরে হচ্ছে আমরা ইন্টারনেটে টেলিফোন সার্ভিস, আমরা ইন্টারনেটে আমরা কিন্তু এই যে মোবাইলে ইন্টারনেট থাকলে আমরা কিন্তু কথাও বলতে পারি। হ্যাঁ, তারপর হোম এন্টারটেইনমেন্ট, হ্যাঁ বিভিন্ন ধরনের আমরা মোবাইলের মধ্যে আমরা দেখা যাচ্ছে যে গান শুনি বা মিউজিক বা আমরা কোরআন তেলাওয়াত বা বিভিন্ন ধরনের যে যেটা পছন্দ করে সেটা কিন্তু সবাই কিন্তু প্লে করতে পারে, শুনতে পারে। আচ্ছা, এরপর আসলে নেটওয়ার্ক টপোলজি। নেটওয়ার্ক টপোলজি হচ্ছে আমরা যখন একটা কম্পিউটারের সাথে একটা কম্পিউটার সংযোগ করব সেটাকে আমরা বলছি নেটওয়ার্ক। অর্থাৎ সংযুক্ত করলে নেটওয়ার্ক হয়ে যায়। এখন এই নেটওয়ার্কটা বিভিন্ন ভাবে সংযুক্ত করা যায়। আমরা যখন আমরা কম্পিউটারের সাথে সংযোগ করব, সংযোগ করার ক্ষেত্রে আমরা বিভিন্ন ভাবে সংযোগ করতে পারি। যেমন দেখো এখানে আমরা একটা এক্সাম্পল দিলাম, ধরো আমাদের এখানে 5টা কম্পিউটার আছে। এখন একটা 5টা কম্পিউটার আমরা বিভিন্ন ভাবে দিতে পারি। ধরো এই প্রত্যেকটা কম্পিউটারের সাথে আলাদা আলাদা করে সংযোগ দিতে পারি, যেমন একটা তার দিয়ে প্রত্যেকটার সাথে সংযোগ দিতে পারি। আবার এরকম হইতে পারে না এই একটা স্ট্রাকচার ট্রি স্ট্রাকচারে সংযোগ দিতে পারি। আবার মনে করি যে না আমরা মাঝখানে একটা ডিভাইস ইউজ করবো, সেন্ট্রাল ডিভাইস, হাব বা সুইচ, যেটা আমরা কিছুক্ষণ আগে পড়ছি, হাব বা সুইচ। সেই হাব বা সুইচ রেখে সেখান থেকে আমরা সবগুলো কম্পিউটার সংযোগ দিব। অর্থাৎ এই যে ফিজিক্যাল লেআউট, আমরা যে অনেকগুলো কম্পিউটারের মধ্যে যখন আমরা নেটওয়ার্ক করব, নেটওয়ার্ক তৈরি করতে গিয়ে বিভিন্ন স্ট্রাকচারে কিন্তু আমরা সংযোগ দিতে পারি।
এই যে সংযোগের ধরন বা স্ট্রাকচার বা গঠন, এই গঠনকে আমরা বলবো টপোলজি। তাহলে আমরা আবার আসি ডেফিনিশনে, যে আমরা টপোলজি কাকে করব? কম্পিউটার ফিজিক্যাল ডিভাইস যেমন সুইচ, হাব ব্যবহার করে একটি কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারের সংযোগ ব্যবস্থা, এই যে সংযোগের ব্যবস্থা, এই ব্যবস্থাকেই আমরা বলবো নেটওয়ার্ক টপোলজি। নেটওয়ার্ক টপোলজি একটা নেটওয়ার্কের লেআউট বা নকশা, যার মাধ্যমে একজন নেটওয়ার্ক ডিজাইনার সহজে একটা কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করতে পারে। অর্থাৎ ধরো আমরা যখন আমরা একটা কম্পিউটার থেকে একটা কম্পিউটার কানেকশন দিব, সেই কানেকশনটা বিভিন্ন ভাবে দেয়া যায়। এর মধ্যে আমাদের অ্যাপ্লিকেশন ভেদে বা কোথায় ব্যবহার করব তার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের হয়ে থাকে। এই যে বিভিন্ন ধরন হয়, ধরন অনুসারে বিভিন্ন নাম আছে। আমরা প্রত্যেকটা নাম বা ধরন পড়ব, স্ট্রাকচার পড়ব এবং বোঝার চেষ্টা করব। প্রথমে আসে টপোলজির ধরনগুলো কি কি। ধরন হচ্ছে আমাদের 6 ধরনের। একটা হচ্ছে বাস, ট্রি, স্টার, রিং, ম্যাশ, হাইব্রিড। আমি আবার বলতেছি টপোলজি গুলো। টপোলজি হচ্ছে বাস টপোলজি, ট্রি টপোলজি, স্টার টপোলজি, রিং টপোলজি, ম্যাশ টপোলজি, হাইব্রিড টপোলজি। প্রথমে আসো বাস টপোলজি কাকে বলে। বাস টপোলজির ক্ষেত্রে একটা মাঝখানে একটা বাস ইউজ করা হয়। এই বাসের সাথে সবগুলো কম্পিউটার সংযুক্ত থাকে। এই যে মাঝখানে একটা বাস, এই যে বাস মানে কেবল বা তার। বাস অন্য কিছু না, আমরা কম্পিউটারের ভাষায় তারকে আমরা বাস বলে থাকি। যেমন আমরা পাওয়ার সংযোগ দেন, একটা লাইটের যদি সংযোগ দিই তাহলে আমরা কি ইউজ করি? সংযোগ দিতে গিয়ে আমরা মাঝখানে একটা তার ব্যবহার করি। তাহলে কম্পিউটার ভাষায় এই তারকে বাস বলা হয়। তাহলে একটা বাসের সাথে যদি অনেকগুলো কম্পিউটার একসাথে সংযোগ করা হয় তখন সেটাকে বলবো আমরা বাস টপোলজি। চিত্রটা খেয়াল করো, এখানে একটা মাঝখানে বাস আছে, হ্যাঁ, আর দুই প্রান্তে ইনফাইনাইট রেজিস্টার, অর্থাৎ এখানে কোনো এদিকে কোনো আর কোনো সংযোগ নাই। এখানে প্রত্যেক ওই মাঝখানে যে সেন্ট্রাল তারটা আছে, এই তার সাথে প্রত্যেকটা কম্পিউটার সংযুক্ত করা হয়। সংযুক্ত করলে আমরা বলবো বাস টপোলজি। বাস টপোলজির সুবিধা কি? বাস টপোলজি নেটওয়ার্কের কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে অন্য কম্পিউটার ডাটা স্থানান্তর বা আদান প্রদানে কোনো অসুবিধা হয় না। তারপর হচ্ছে বাস টপোলজি তারের পরিমাণ কম হয়, কম প্রয়োজন হয়। তারপর সংযোগ খরচটা তুলনামূলকভাবে কম। সহজে নতুন কম্পিউটার সংযুক্ত করা যায়। সহজে কোনো কম্পিউটার নেটওয়ার্কে থেকে এটাকে বাদ দেওয়া যায়। অর্থাৎ তুমি একটা কম্পিউটার ইচ্ছা করলে বাদ দিয়ে দিতে পারবা, হ্যাঁ, বা নতুন করে সংযোগ করতে পারবা। আবার অনেক দূরত্বের বাস নেটওয়ার্কের জন্য রিপিটার ব্যবহার করে কোনো ডাটা লস ছাড়াই যোগাযোগ করা যায়। অর্থাৎ অনেক দূরে যদি কমিউনিকেশন করতে চাও তাহলে তুমি রিপিটার ব্যবহার করে কোনো লস ছাড়াই কোনো ডাটা লস হবে না। এই নেটওয়ার্কের মেরুদণ্ড বা বাসকে সহজে সম্প্রসারণ করা যায়। এক্ষেত্রে খরচ বিএনসিসি ব্যারেল কানেক্টর ব্যবহার করা যায়। অর্থাৎ আমরা ধরো উদাহরণস্বরূপ এখানে 5টা কম্পিউটার আছে, আমার নেটওয়ার্কটা বড় হলেও আরো 10টা লাগবে। তো সেক্ষেত্রে আমরা বাসটাকে এক্সটেনশন করে একটা, হ্যাঁ, বিএনসি ব্যারেল কানেক্টর দিয়ে আমরা সংযুক্ত করে দিয়ে আমরা লং ডিস্টেন্স কমিউনিকেশন করে অনেক বড় বাস নেটওয়ার্ক তৈরি করতে পারি। কোএক্সিয়াল কেবল ব্যবহার করে কম খরচে এই নেটওয়ার্ক তৈরি করা যায়। বাস টপোলজির অসুবিধা কি? এই টপোলজির মূল সংযোগ, অর্থাৎ এই বাসটা যদি নষ্ট হয়ে যায় পুরো সম্পূর্ণ নেটওয়ার্কটা নষ্ট হয়ে যাবে, কারণ এটা মেইন মেরুদণ্ড। এটা যদি নষ্ট হয়ে যায় পুরা নেটওয়ার্কটা নষ্ট হয়ে যাবে, এটা একটা অসুবিধা। বাস টপোলজিতে কম্পিউটার সংখ্যা বেশি হলে প্রচন্ড ডাটা ট্রাফিক তৈরি হয়, অর্থাৎ ডাটা ট্রান্সমিশন স্পিডটা কমে যায়। আর বাস টপোলজির ডাটা কলিশন, অর্থাৎ আমাদের যে একটা কম্পিউটার থেকে একটা কম্পিউটার পাঠাবো, এই বাসটা কিন্তু এট টাইম সবাই ব্যবহার করতে পারবে না। একজন একজন করে ধরো 1 নম্বর কম্পিউটার থেকে 4 নম্বর কম্পিউটার পাঠাবে, তাহলে এদের কমিউনিকেশন শেষ না হওয়া পর্যন্ত অন্যরা পাঠাতে পারবে না। এখন কমিউনিকেশনের মাঝখানে যদি আরেকজন পাঠায় তাহলে একটা কলিশন হয়ে যায়, এবং কলিশন হইলে কোথায় কলিশন হইলো সেটা ডিটেক্ট করাও সমস্যা, এই জন্য আবার নতুন করে ট্রান্সমিশন শুরু করতে হয়। এটা হচ্ছে বাস টপোলজির অসুবিধা। এরপর আসে ট্রি টপোলজি। ট্রি মানে হচ্ছে শাখা প্রশাখাযুক্ত স্ট্রাকচার, যেটা সেটাকে আমরা ট্রি টপোলজিতে বলি, যে এর মধ্যে একটা রুট থাকে। রুট, এই যে প্রথম যে কম্পিউটার, এটা রুট কম্পিউটার বলা হয়। যেমন গাছের একটা মূল থাকে, ঠিক এখানে আমাদের ট্রি টপোলজির একটা মূল থাকে, এটাকে হায়ারার্কিক্যাল স্ট্রাকচারও বলা হয় বা ট্রি স্ট্রাকচারও বলা হয়। হায়ারার্কিক্যাল স্ট্রাকচার, মেইন রুট থাকবে, রুট থেকে তার চাইল্ড থাকবে, লেফট চাইল্ড, রাইট চাইল্ড, আবার এই লেফট চাইল্ডের আবার চাইল্ড থাকবে, লেফট চাইল্ড, এভাবে করে ব্রাঞ্চ আকারে অনেকগুলো ব্রাঞ্চ, অনেকগুলো লেভেল পর্যন্ত এটা বিস্তৃত হইতে পারে। টি টপোলজির সুবিধা কি? 2x2 এর অধিক নেটওয়ার্ক সংযোগ স্থাপনের জন্য টি টপোলজি সবচেয়ে উপযোগী। এটাকে হায়ারার্কিক্যাল স্ট্রাকচারও বলা হয়। সহজে নেটওয়ার্কের ত্রুটি নির্ণয় করা যায়, কোথাও যদি নেটওয়ার্ক ত্রুটি হয়ে যায়, ভুল হয়ে যায়, সেক্ষেত্রে সহজে নির্ণয় করা যায়। অফিস ব্যবস্থার টি টপোলজি বেশি উপযোগী। বিভিন্ন অফিসে মেইন হেড অফিস, তারপরে তার ব্রাঞ্চ অফিস থেকে আবার ব্রাঞ্চ অফিস, এভাবে করে কানেক্ট করা যায়। তারপর এই নেটওয়ার্কে নতুন কম্পিউটার যুক্ত বা বাদ দিলে নেটওয়ার্ক কার্যক্রমে কোনো সমস্যা হয় না। টি টপোলজির অসুবিধা কি? এই টপোলজির রুট কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় পুরো নেটওয়ার্কটা অচল হয়ে যাবে। যেমন দেখো এই যে কম্পিউটার মাঝখানে যে কম্পিউটারটা, প্রথম যে রুট কম্পিউটার নষ্ট হইলে পুরো নেটওয়ার্ক অচল। এই বাম পাশের কম্পিউটারগুলো ডান পাশের আর কোনো কম্পিউটারের সাথে কমিউনিকেশন করতে পারবে না, পুরো নেটওয়ার্ক 2টা খণ্ডে বিভক্ত হয়ে যাবে। এটা একটা জটিল সংগঠন।
বাস এবং স্টার টপোলজির তুলনায় অধিক তার সংযোগ এর প্রয়োজন হয়। হ্যাঁ? অর্থাৎ এখানে যে টি টপোলজি তে অনেকগুলো ব্রাঞ্চ আছে, তাহলে অনেক তারের প্রয়োজন হবে। এটা একটা অসুবিধা। এরপর আসি স্টার টপোলজি। স্টার টপোলজি কি? স্টার টপোলজি হচ্ছে মাঝখানে একটা কেন্দ্রীয় ডিভাইস, হাব বা সুইচ ব্যবহার করে যদি প্রত্যেকটা কম্পিউটারের সাথে সংযুক্ত করা হয়, তখন সেটাকে স্টার টপোলজি বলা হয়। এই টপোলজিটাই সবচেয়ে কিন্তু বেশি ব্যবহৃত হয়। বিভিন্ন ল্যাবে বা বাসাবাড়িতে আমরা যে রাউটার ইউজ করে আমরা কমিউনিকেশন করি, বা ওয়াইফাই রাউটারগুলো ইউজ করে আমরা যে টপোলজি তৈরি করি, বা সুইচ ইউজ করে যেগুলো করি, সবচেয়ে বেশি স্টার ব্যবহার করে। এটা খুব সহজ। মাঝখানে একটা হাব বা সুইচ ইউজ করলাম, করে আমরা প্রত্যেকটা দিয়ে ওই কম্পিউটার থেকে ওই সুইচে কানেকশন দিয়ে দিলাম। এটা একটা সহজ নেটওয়ার্ক। আচ্ছা, স্টার টপোলজির সুবিধা কি? সহজে স্টার টপোলজি তৈরি বা ইনস্টল করা যায়। তারপরে যে সহজে নেটওয়ার্ক ত্রুটি নির্ণয় করা যায়। এই নেটওয়ার্কে নতুন কম্পিউটার যুক্ত বা বাদ দিলে নেটওয়ার্কের কার্যক্রমে কোনো সমস্যা হয় না। সহজে এই নেটওয়ার্ক সম্প্রসারণ করা যায়। অর্থাৎ এই তুমি ইচ্ছা করলে যেকোনো, যদি হাব এবং সুইচে এক্সট্রা পোর্ট থাকে, হ্যাঁ? পোর্টগুলো এরকম হয়, ৮ ৮ ৮ পোর্টের হয়, ১৬ পোর্টের হয়, ৩২ পোর্টের হয়। এভাবে পোর্ট যদি খালি থাকে, তুমি ধরো ১০ টা ইউজ করলা, তুমি 16 পোর্টের একটা ব্যা ব্যা হাব বা সুইচ ইউজ করলা, ৬ টা ফাঁকা আছে। তুমি জাস্ট একটা কম্পিউটার এনে ওখানে একটা কেবল দিয়ে কানেকশন দিলেই নেটওয়ার্কটা আপডেট হয়ে যাবে। এতে সম্প্রসারণটা খুব সহজ হয়ে যায়। স্টার টপোলজির অসুবিধা কি? কেন্দ্রীয় ডিভাইস, হাব